আচ্ছা, ভালোবাসা মানে কি শুধুই ভালো লাগা, নাকি ভালোবাসা মানে নিরাপদে থাকা? আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনাকে ছেড়ে যেতে না দেয়, তাহলে কি সেটা প্রেম? কেউ যদি কাউকে না পায়, তাহলে সে কতটা বদলে যেতে পারে কখনো কি ভেবে দেখেছেন? ভালোবাসা ভেঙে গেলে সব মানুষ কি সত্যি চুপচাপ হয়ে সরে যায় দূরে, নাকি কেউ কেউ তখন হিংস্র হয়ে ওঠে, প্রতারণা করে, ক্ষতি করার কথা ভাবে? যে মানুষটা একদিন বলেছিল আমি তোমাকে ছাড়া কিচ্ছু চাই না, সে মানুষটাই কি একদিন বলতে পারে তুমি আমার না হলে আর অন্য কারোর হতে পারবে না? বিশ্বাসী যদি সবচেয়ে বড় ভুল হয়, এই গল্প তারই উত্তর। নমস্কার, আপনারা শুনছেন রাতের চিত অডিও স্টোরি, বাংলার গ্রাম, বাংলার রাত, আর তার ভেতরে লুকিয়ে থাকা অজানা ভয়। ভয় পেতে পারেন, কিন্তু বিশ্বাস করবেন না। আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক শুভঙ্কর ভট্টাচার্য বিরচিত রণচণ্ডী গ্রামের ডাইনি। অবশ্যই অবশ্যই ভিডিওটা হাইপ করে দেবেন, তাহলে শুরু করা যাক। অন্ধকারে ঘেরা রাত, একটি শ্মশানে দুটি ছায়া দেখা যাচ্ছে, একটি মহিলার ও আরেকটা পুরুষের। কে রে, তুই তৈরি তো? মৃত্যুকেই বেছে নিলি কিন্তু, আর মৃত্যুটাও কিন্তু কষ্টের হবে। হ্যাঁ, আমি তৈরি। কষ্ট হয় হোক, আমি আমি ওকে কিছুতেই ছাড়বো না। এই জগতে না পারলেও অন্য জগতেও নিয়ে যাব ওকে। তোর গলাটা ওই হাড়ি কাটে রাখ। ছেলেটি আর একটাও কথা না বলে অন্ধকার শ্মশানের একপাশে রাখা হাড়িকাঠের মতো জায়গাটায় নিজের গলাটা রাখে। হাড়িকাঠের জায়গায় জায়গায় শুকিয়ে যাওয়া রক্ত। মহিলাটি কঠিন শব্দে কিছু মন্ত্র পড়া শুরু করে। 3 বার মন্ত্রটি পড়ে। এগিয়ে যায় ছেলেটির দিকে, ওর চোখ বন্ধ, শরীর কাঁপছে। নরোত্তম, ডাইনিও সিদ্ধং নরোত্তম। এটি বলেই ছেলেটির গলাতে সজোরে কোপ বসিয়ে দেয়। নিমেষে ছেলেটির গলা শরীর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে। তার ধরহীন শরীরটা পরপর কয়েকবার কেঁপে শান্ত হয়ে যায়। তোর এই বিসর্জন কখনোই বিফলে যাবে না। এমন ব্যবস্থা করব ওকে কেউ বাঁচাতে পারবে না। এরপর মহিলাটি যা করলো তা ভয়ঙ্করের থেকেও অধিক। কাটা মুন্ডুটা হাতে তুলে নেয়। ছেলেটির চোখ দুটি খোলা, কাটা গলার জায়গা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। মহিলাটি ছেলেটির মুখটা হাত দিয়ে খুলে তার মধ্যে ছোট দুটি মাছ, সামান্য রক্ত ঢেলে এটি আরো 5 বার বলে সামনে জ্বলা আগুনের মধ্যে ফেলে দেয়। বাকং মৎসনায় উৎসত্তম, ডাইনিও সিদ্ধং নরোত্তম। বাকং মৎসনায় উৎসত্তম, ডাইনিও সিদ্ধং নরোত্তম। বাকং মৎসনায় উৎসত্তম। আর তখনই কান ফাটানো শব্দ করে দুটি কালো ছায়া এসে ছেলেটির ধরহীন শরীরে প্রবেশ করে, আর ছেলেটিও নিমেষে কর্পূরের মতো বাতাসে মিলিয়ে যায়।
ছি মিহির, তোমার থেকে এটা কখনোই আশা করতে পারিনি আমি। তুমি আমাকে নিয়ে ভুল শুনেছ, আমি বলছি শোনো আমার কথাটা। না, আমি কোনো ভুল শুনিনি। নিজের চোখকে কি করে অবিশ্বাস করি বলো? তুমি যে মেয়ে পাচারের সাথে যুক্ত আছো আর তার জন্য 3 বার জেল অবধি খেটেছো, আমাদের সম্পর্কে 3 মাসের মধ্যে একবারও বলনি। আমি আরও স্বপ্ন দেখেছি তোমার সাথে সংসার করব, আর তুমি? আচ্ছা কে বলেছে বলো তো? আমার এক কাকা বলেছে। যখন বাড়িতে তোমার কথা বললাম, কাকা তোমার নাম আর বর্ণনা শুনেই খবর নিল, আর পুলিশের খাতাতে তোমার নাম দেখে আমার সব পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, আমি মেয়ে পাচার করি, তাতে কি? তা থেকে কত টাকা ইনকাম হয় জানো তো? আমরা বিয়ে করলে টাকার কোনো চিন্তা থাকবে না। তোমার সাথে বিয়ে? ভাবলে কি করে? আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে চাই না। যে সম্পর্ক মিথ্যার উপরে দাঁড়িয়ে তার কোনো ভিত নেই। হয়তো কোনোদিন দরকার পড়লে আমাকেই বিক্রি করে দিলে। এই বলে সোমা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। আমার আমার মুখের ওপরে না করার সাহস পেলি কোথা থেকে? তোর বন্দোবস্ত করছি, দাঁড়া। আহা, কাঁদিস না মা, কাঁদিস না। ঈশ্বরকে ধন্যবাদ জানা যে ঈশ্বর তোকে বড় বিপদ থেকে বাঁচিয়েছে। আমি মিহিরকে ভীষণ ভালোবেসেছিলাম, কিন্তু ও যে এমন করবে আমি একদম ভাবতে পারিনি। সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। আরে সে তো হওয়ারই কথা। মেয়েরা যখন ভালোবাসে উজাড় করেই ভালোবাসে, টাকা জাত এগুলো দেখে ভালোবাসে না, বুঝলি? কিন্তু কিন্তু ওকে কোনো দিনও ক্ষমা করব না আমি। না জানি কত মেয়ের সর্বনাশ করেছে ও। সোমা কাঁদতে কাঁদতে চোখের জল মুছছে, ঠিক তখনই ওর কাকু চিৎকার করে ওঠে। সমাজ হয়ে যা। এই বলে ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর বাইরের জানালা থেকে ছোড়া জিনিসটা মাটিতে পড়ে। কে কোথায় আছিস? ওই শয়তানটা পালাচ্ছে, ধর ওকে। কি 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 হয়েছে? তুই আবারও বড় বিপদ থেকে বাঁচলি রে মা। ওই দেখ, বাইরে থেকে অ্যাসিড ছোড়া হয়েছে। তত সময়ে বাইরে হইচই শুরু হয়ে গিয়েছে। বোঝা যাচ্ছে দোষীকে ধরে ফেলা হয়েছে। আমাকে অ্যাসিড ছোড়া হয়েছে? আয় আয় বাইরে গিয়ে দেখি, আজ ওর একদিন কি আমার একদিন। বাইরে গিয়ে যাকে দেখে, তারপর সোমা বিশেষ করে কথা বলার ভাষা হারিয়ে ফেলে। সে আর কেউ নয়, তার প্রেমিক মিহির। তুমি আমাকে অ্যাসিড ছুঁড়েছো? এতটাও নিচে নামতে পারলে তুমি? তোর কাকুর জন্য বেঁচে গেলি, না হলে ওই সুন্দর মুখটা আজকে বিচ্ছিরি করে দিতাম। খুব রূপের অহংকার বল তোর। সোমার কাকু আর নিজেকে সামলে রাখতে পারে না। তবে রে, তুই ওর ক্ষতি করবি? আমি বেঁচে থাকতে এটা কোনোদিন হবে না। বাপ মা মরা মেয়েকে নিজের হাতে মানুষ করেছি। জন্ম না দিলেও ওই আমার মেয়ে, আমার সব কিছু। সোমার কাকু এক প্রকার দৌড়ে গিয়ে মিহিরকে চড় মারতে শুরু করে। মারো মারো ওকে, মারো, ধরো মারো। বলারি করে কি আরো করেছে? সোমা কোনো মতে কাকুকে সরিয়ে আনে। এত মার খাওয়ার পরেও মিহিরের চোখে মুখে কোনো অনুতাপ নেই। দুটি চোখ আগুনের ভাটার মতো জ্বলছে।
যেন কিছু সময়ের মধ্যেই সোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। সোমার কাকু নিজে এক উচ্চপদস্থ পুলিশ হবার দরুন খুব কম সময়ের মধ্যেই পুলিশ উপস্থিত হয়। নিয়ে যান একে, কালকে একে কোর্টে তোলা হবে। এর কড়া থেকে কড়া শাস্তি যেন হয় তার বন্দোবস্ত করব আমি। আমি আমি আবার ফিরে আসবো, আর যখন ফিরবো তোকে নিয়ে যাব সাথে করে, যেখান থেকে কেউ আমাদের আলাদা করতে পারবে না। টানছেন কেন, টানছেন কেন, টানছি তো, টানছেন কেন? পুলিশেরা টানতে টানতে মিহিরকে নিয়ে যায়। সোমার দুই চোখ দিয়ে গড়িয়ে পড়তে থাকে জল। ধীরে ধীরে সময় এগিয়ে যায়। সোমাও স্বাভাবিক জীবনে ফিরে আসে। সোমার কাকু দেখে শুনে অনেক খুঁজে সুপাত্র নয়নের সাথে সোমার বিয়ে দেয়। নয়ন সোমাকে ভীষণ যত্নে রাখে। দুজনে সুখে শান্তিতে সংসার করতে থাকে। প্রায় 5 মাস পর কি হলো সোমা, তুমি কাজ করতে করতে অমন চুপ করে মাথা নিচু করে বসে আছো কেন? শরীর ঠিক আছে তো? আজ সকাল থেকেই মাথাটা কেমন ঘুরছে, সাথে গাটাও গোলাচ্ছে। আর এই কথাটা তুমি এখন বলছো? তুমি আমাকে এই ভালোবাসো? না গো, তেমনটা নয়, তেমন কিছু হয়নি ভয় পাওয়ার মতো। আর তোমারও কদিন অফিসে খুব চাপ চলছে, তাই। নিজের স্বামীকে শরীর খারাপের কথা বলবে না তুমি? আচ্ছা কাজ করো, তুমি রেডি হয়ে নাও, এখনই ডাক্তারের কাছে যাব। এই হলো মুশকিল। আমার কিছু একটু হলেই তুমি এত চিন্তিত হয়ে পড়ো কেন? আমি যদি মরে যাই তখন? নয়ন সোমাকে আর কিছু বলতে দেয় না। হাত দিয়ে মুখের উপর চেপে বলে, আবার বাজে কথা? তুমি তো জানো এইসব কথা আমি একদম পছন্দ করি না। আমি বেঁচে থাকতে তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। সোমা হাসি মুখে এগিয়ে এসে নয়নকে জড়িয়ে ধরে। থাক, হয়েছে, এবার রেডি হও, ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার বেশ অনেকটা সময় ধরে সোমাকে দেখে ও কটি পরীক্ষাও করে। নয়ন উদ্বিগ্ন কণ্ঠে ডাক্তারকে জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু কি বুঝলেন? শরীর ঠিক আছে তো? মিষ্টি কবে খাওয়াবেন? মিষ্টি? সোমা মুচকি মুচকি হাসছে। বুঝতে পারলেন না তো, আপনি বাবা হতে চলেছেন। নতুন সদস্য আসছে পরিবারে। নয়ন এটা শুনে আনন্দে প্রায় চেয়ার থেকে পড়েই যাচ্ছিল। কোনো মতে নিজের শেষ না হওয়া আনন্দ চেপে রেখে, আমি আমি বাবা হব? একদম। 5 মাস চলছে, এখন থেকে ওকে খুব সাবধানে রাখতে হবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাক। আর সামনের সপ্তাহে একবার চেক আপ করাতে নিয়ে আসবেন। ডাক্তারের সাথে নয়নের আরো কথা হয়। সবকিছু বুঝে নিয়ে সোমাকে নিয়ে ট্যাক্সি করে বাড়িতে ফেরে নয়ন। সেদিন রাত অনেক গভীর। নয়ন আর সোমা
গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরের বাদিকে জানালাখানি খোলা। একটা কালো ছায়া ঘরের ভেতরে ঢুকে ওদের দুজনে শুয়ে থাকা খাটের নিচে চলে যায়। আর হঠাৎ করেই সোমার ঘুম ভেঙে যায়। যেন ওর মনে হলো ও যেখানে শুয়ে আছে ঠিক তার খাটের নিচেই কেউ আছে। চাপা একটা হাসির আওয়াজ ভেসে আসে। ধীরে ধীরে খাটের থেকে নাবে, নিচু হয়ে খাটের নিচে দেখবার চেষ্টা করে। পেটের উপরে চাপ পড়াতে বেশ কষ্ট হচ্ছে ওর। আর অন্ধকার থাকার দরুন খাটের নিচে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু একটা ক্ষীণ হাসির শব্দ ভেসে আসছে। হঠাৎ একটা কালো ছায়া সোমার বাঁ হাত চেপে ধরে, খাটের নিচে টেনে নিয়ে যেতে চায়। কে 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 কে? হাতে ধারালো নোকের দাগ, রক্ত বের হচ্ছে সেখান থেকে। সোমার চিৎকারে নয়নের ঘুম ভেঙে যায়। ও দেখে সোমা মাটিতে বসে। এই কি সোমা, তুমি নিচে বসে কি করছো? আর এমন কাঁদছোই বা কেন? ওই ওই খাটের নিচে। খাটের নিচে? কে খাটের নিচে? নয়ন তখনই সুইচ দিয়ে আলো জ্বালিয়ে দেয়। খাটের নিচে তাকিয়ে দেখে কই কেউই তো নেই, পুরো ফাঁকা। না, ওখানে ওখানে সে ছিল। এই দেখো আমার হাতটা কি করেছে। নয়ন সোমার হাতের দিকে তাকিয়ে বলে, কোথায়? তোমার হাত তো ঠিকই আছে। হ্যাঁ, এই জন্যই বলি ভূতের গল্প না পড়তে। সোমা নিজের হাতের দিকে তাকিয়ে দেখে সত্যিই তো ওর হাত তো একদম ঠিক আছে। কিছু সময় আগেও তো দেখেছিল বড় বড় নখের দাগ, রক্ত বের হচ্ছে সেখান থেকে। ও এতটা ভুল দেখলো? সোমা, এবার শুয়ে পড়বে চলো। এখন স্ট্রেস নেওয়া একদম ঠিক নয়। আর কালকে থেকে একদম গভীর রাত অবধি বই পড়া চলবে না কিন্তু, ঠিক আছে? সোমা গিয়ে খাটে শুলেও চোখের সামনে সেই ভয়ঙ্কর হাত আর দুটি জল জল চোখ ভাসতে থাকে। পরের দিন সকাল থেকেই সোমার আচরণে অদ্ভুত পরিবর্তন হতে থাকে। সেই হাসি খুশি ভরা ভাবটা যেন একদম নেই। সোমা, অমন চুপ করে রয়েছো কেন? শরীরটা ঠিক আছে তো? আর মাথার চুল আঁচড়াওনি কেন? ইচ্ছে করছে না। বলো তো, আজকে আর তাহলে কাজে যাব না? আরে আমার কিছু হয়নি, তুমি যাও না অফিসে। সোমার কথা বলার ধরনেও যেন পরিবর্তন ঘটেছে। তাও নয়ন কিচ্ছু বলল না। এই সময় মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন স্বাভাবিক এই ভেবে। নয়নের অন্যান্য দিন কাজ থেকে ফিরতে বেশ 9টা বেজে যায়, কিন্তু সোমার শরীরের কথা চিন্তা করে রাত 7টার মধ্যেই বাড়ির পথে রওনা দেয়। বাড়িতে ফেরার পথে অন্ধকার রাস্তার এক পাশ থেকে হঠাৎ এক মহিলা বলে, বাবু, মাছ নেবেন নাকি? নয়ন দেখে রাস্তার এক পাশে কিছু মাছ নিয়ে বসে আছে একটি মহিলা। মহিলাটির মুখটা কাপড় দিয়ে ঢাকা। নয়ন এই পথে বেশ অনেক দিন ধরেই যাচ্ছে, কিন্তু কাউকে মাছ নিয়ে এমন অন্ধকার ফাঁকা রাস্তায় বসে থাকতে সে দেখেনি।
এমন জায়গাতে মাছ নিয়ে বসেছো, বিক্রি হবে কি? হবে হবে, তুমি নিয়ে যাও এই ছোট মাছগুলি। তোমার বৌমা হতে চলেছে তো। ছোট মাছ মা আর সন্তান দুজনের জন্যই ভীষণ উপকারী। তুমি কি করে জানলে এই কথাটা? তোমার আসার আগে কজন মাছ নিতে এসেছিল, তারাই বলেছিল। নয়ন মনে মনে ভাবে, ও তো কাউকে এখনো সোমার মা হওয়ার কথাটা বলেনি। তাহলে কি আজকে সকালেই সোমার আনন্দ চেপে না রাখতে পেরে সবাইকে জানিয়ে দিয়েছে? তাহলে নিশ্চয়ই সোমার শরীরটা এখন ভালো আছে। বেশ ভালো লাগলো নয়নের। আচ্ছা আচ্ছা, ভালো দেখে 1 কিলো ছোট ছোট মাছ দাও তো। অবশ্যই অবশ্যই। মহিলাটি বেশ কিছু মাছ বেছে নয়নকে দেয়। নয়ন টাকা মিটিয়ে বাড়ির পথে রওনা দেয়। সোমা, কোথায় গেলে? এই দেখো তোমার জন্য কি এনেছি। এ কি, বাড়ি এমন অন্ধকার কেন? সন্ধ্যা হয়ে গেছে আর বাড়িতে এখনো আলো জ্বলেনি। সোমা ঠিক আছে তো? নয়ন দরজা খুলে ঘরের ভেতরে ঢোকে। নিজের ঘরের কাছে গিয়ে দেখে ঘরের ভিতরে কম আলো, নীল কালারের একটি লাইট জ্বলছে। সোমা, ও সোমা! এ কি, বউটা কোথায় গেল? কোনো আওয়াজ নেই, কেবল একটা গো গো শব্দ ভেসে আসছে। খাটের উপরে যে সোমা বসে আছে তা বোঝা যাচ্ছে। এ কি, অমনভাবে বসে আছো কেন? সোমার কোনো উত্তর নেই। নয়ন ঘরের বেশি পাওয়ারের আলোটা জ্বালাতেই সোমা পিছনের দিকে মুখ ঘোরায়, আর ওকে দেখেই নয়নের হাতে থাকা মাছের থলেটা মাটিতে পড়ে যায়। কারণ সোমার চুল উস্কো খুস্কো, হাতে একটা গলা কাটা টিকটিকি, আর ওর মাথাটা সোমার মুখে। মাছ এনেছিস? কাঁচা মাছ? ওই যে দেখা যাচ্ছে। ভীষণ খিদে পেয়েছে রে। দিবি দিবি, আমাকে দিবি? দে না, দে না, আমাকে দে। সোমা 2 হাত আর 2 পায়ে ভর দিয়ে খাট থেকে লাফ মেরে নেবে মাটিতে পড়ে থাকা কাঁচা মাছ খেতে শুরু করে। ও কি সোমা, তুমি কি করছো? এটা ওটা তো কাঁচা মাছ, খাচ্ছ কেন? সোমা তত সময়ে 2-3টে মাছ পরপর মুখে পুড়ে ফেলেছে। পাগল হয়ে গেলে নাকি? ওসব কি করছো? নয়ন এই বলেই মাছগুলি সোমার মুখ থেকে বের করার চেষ্টা করে, আর তখনই সোমা বমি করতে শুরু করে। কালো রঙের বমি, সঙ্গেই মুখের ভিতরে কালো গোছা চুল, আর সাথেই বের হচ্ছে কাঁচা মাছ যেগুলো পুরো কালো। আরো মাছ এনে দে, মাছ এনে দে আমাকে। রক্ত চাই, রক্ত, রক্ত চাই, রক্ত। কি করছো কি তুমি? এটা কি হয়ে গেল তোমার? বলে 2বার ঝাঁকুনি দিতেই সোমা সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অনেক ডাকাডাকি করেও তার সংজ্ঞা ফেরে না। ডাক্তারবাবু, কেমন বুঝছেন ওকে? শেষ যেবার দেখিয়ে গেল আপনাকে তখন তো ঠিকই ছিল, কিন্তু কালকে থেকেই
আমি তো দেখেই অবাক হয়ে যাচ্ছি যে কি করে এমনটা হলো। ফুড পয়জনিং হলেও তো এমনটা হওয়ার কথা নয়, তার উপরে কালো বমি আবার চুল, কিসব হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়াও, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওগুলোকে খাওয়ানো শুরু করো, আর আশা করছি ঠিক হয়ে যাবে, বুঝলে? নয়ন চোখে জল নিয়ে ডাক্তারের হাত ধরে বলে, ওকে সুস্থ করে দিন, ও ছাড়া আমার কেউ নেই। আহা, ভেঙে পড়ো না, শক্ত হও। তুমি ভেঙে পড়লে কেমন করে হবে? নয়ন কোনো মতে নিজেকে সামলে সোমাকে নিয়ে বাড়ি ফিরে আসে। যতই ওষুধ খাওয়ানো হোক, কোনো মতেই সোমা আর সুস্থ হয় না। দিনের পর দিন অবস্থা খারাপ থেকে খারাপতর হতে থাকে। এক আত্মীয় জানায়, সোমার যা অবস্থা তা ডাক্তার দিয়ে ঠিক হবে না, শৈলতান্ত্রিকের কাছে যেতে বলে। এত জায়গাতেই তো গেলাম, এবার না হয় ওখান থেকেও ঘুরে আসি। খবর নিয়ে জানতে পারে এখান থেকে 30 কোষ দূরে রণচণ্ডী গ্রামের শৈলতান্ত্রিক থাকে। সোমা চলো, আমি তোমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। ঘুরতে? না না, আমি কোথাও ঘুরতে যাব না, তুই যা। আরে তুমি ছোট মাছ খেতে খুব ভালোবাসো না, ওখানে অনেক মাছ পাওয়া যাবে। ছোট মাছ পাওয়া যাবে ওখানে? অনেক মাছ? তাহলে যাব। হ্যাঁ হ্যাঁ, অনেক মাছ। সকালে রওনা দিয়ে নয়ন সোমাকে নিয়ে সন্ধ্যার দিকে রণচণ্ডী গ্রামে পৌঁছায়। পুরো গ্রাম অন্ধকারে ঢাকা। একটি কুঁড়ে ঘর থেকে আলো জ্বলছে। বাবা বাড়িতে আছেন? বাবা, বলছি আছেন আপনি বাড়িতে? দুবার ডাকার পরেই ভিতর থেকে লাল বসনের একজন বেরিয়ে আসে। কি দরকার? বাবা, ভীষণ দরকার আপনাকে, একবারটি যদি আমার কথাগুলি শোনেন। শৈল বেরিয়ে আসে। নয়ন সোমার সাথে ঘটা আদি ভৌতিক ঘটনা খুলে বলে। ওকে মাটিতে বসাও। শৈলেশ্বরের কথা মতো সোমাকে নিচে বসানো হয়। ধীরে ধীরে ওর মধ্যে একটা অস্থিরতা তৈরি হতে শুরু করেছে। শৈল সোমার মাথার উপরে হাত রেখে কিছু সময় চোখ বন্ধ করে রাখে। ওর ভীষণ বিপদ। বিপদ কেন, কি হয়েছে? ওর শরীরে ডাইনি আর বাকের আত্মা ভর করেছে। ডাইনি? বাক? আমি তো কিছুই বুঝতে পারছি না। জেল থেকে ছাড়া পেয়ে মিহির খবর পায় সোমার অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে। কদিন ওর পিছু নিয়ে এটাও খবর পায় ও মা হতে চলেছে। আর এটা শুনেই, ঠাকুমা, আমি ওই সোমাকে কিছুতেই চুকে থাকতে দেব না। ওকে আর ওর সন্তানকে কিছুতেই বাঁচতে দেব না। তুমি তো ওই ডাইনি বিদ্যা জানো, তাই না? আর তুমি তো বলেছো ডাইনি জাগিয়ে যে কোনো ধরনের কাজ করানো যায়। সেটা করা যায়, কিন্তু তার জন্য ডাইনির কাছে খুব কাছের কাউকে উৎসর্গ করতে হবে। আমার তো উৎসর্গ করার মতো কেউ নেই, আমি নিজেকে উৎসর্গ করব। এসব কি বলছিস? ঠিকই বলছি ঠাকুমা, ওকে আমি পুরো শেষ করে দেব। মিহির অনেক বোঝানোর পর মহিলা রাজি হয়। তাহলে ওই হাড়ি কাটে মাথা দিয়ে নিজেকে উৎসর্গ করে ডাইনিকে জাগাতে হবে। পারবি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো।
তুই কি কখনো রাস্তা থেকে কাঁচা মাছ এনে তোর বউকে খাইয়েছিলি? নয়ন কিছু সময় ভাবতেই একদিন রাতে ছোট মাছ কিনে আনার কথা মনে পড়ে। হ্যাঁ হ্যাঁ, খাইয়েছিলাম। ওটাই ছিল সেই মহিলা যে ডাইনিকে জাগিয়েছিল। বাঘ হচ্ছে সেই আত্মা যারা জলে ডুবে মারা যায়, আর ওদের ডাকতে হয় মন্ত্র পড়া ছোট পুঁটি মাছের আহুতি করে। আসলে ডাইনিকে ডাকা হয়েছিল তোর বউকে মারতে, আর বাঘকে ডাকা হয়েছে তোর সন্তানকে পেটের ভিতরে মারতে। এত সব ভয়ঙ্কর কথা শুনে নয়নের গলার শব্দ বুঝে আসে। এখন কি উপায়? আমার সন্তান আর বউ কি তাহলে বাঁচবে না? বাঁচবেই। কি করে মা সন্তান হারাতে পারে? তোর বউকে ওই বট গাছের নিচে বেঁধে দে। কিন্তু যা বলছি তাই কর, বেশি সময় নেই। নয়ন শৈলেশ্বরের কথা মতো কাজ করে। শৈলেশ্বর মন্ত্র পড়তে শুরু করে। কিছু সময় মন্ত্র পড়ার পর বট গাছের ওপর থেকে কিছু কালো ছায়াকে বেরোতে দেখা যায়। সোমা তত সময়ে চিৎকার শুরু করেছে। ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছাড়, ছাড় বলছি, ছেড়ে দে। ওখান থেকে উঠে পড়তে চাইছে সে, কিন্তু গাছের সাথে বাধা থাকার ফলে কিচ্ছু করতে পারছে না। কিছু সময় পরেই দেখা যায় সোমার শরীর থেকে বেরিয়ে আসছে দুটি ভয়ঙ্কর চেহারা, একটি ডাইনি ও একটি বাঘ। বট গাছে থাকা কালো ছায়াগুলি ডাইনিকে আর বাঘকে সেখান থেকে যেতে দিচ্ছে না। কয়েক মুহূর্ত পর সোমা সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আর কালো ছায়াগুলির সাথে ডাইনি আর বাঘ বট গাছের সাথে মিলিয়ে যায়। আর কোনো চিন্তা নেই, এবার তোর বউকে তুই নিয়ে যা বাড়িতে। আর 3 দিন দেরি হলেই তোর বউ আর সন্তান কাউকেই বাঁচানো যেত না। আচ্ছা, ওটা কি হলো? বট গাছ থেকে যে ছায়াগুলিকে বেরোতে দেখলি, ওগুলো ছিল ব্রহ্ম রাক্ষস। ওরাই ডাইনিকে আর বাঘকে বেঁধে রেখেছে, আর কোনোদিন ওইখান থেকে বেরোতে পারবে না। ওদের আবার নিজের দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হবে। ওই বটগাছ যে আসলে দুনিয়া আর চোখের অগোচরে থাকা অন্ধকার দুনিয়ার পথ, তা বুঝতে পারে নয়ন। শৈলেশ্বরকে প্রণাম করে সোমাকে নিয়ে বাড়িতে ফেরে নয়ন। মাস 3 পর সোমা একটি ফুটফুটে সুস্থ সন্তানের জন্ম দেয়। এই গল্প শুধু ভয় দেখানোর জন্য নয়, এটা আমাদের চারপাশের সম্পর্কগুলোরই প্রতিচ্ছবি। মনে রাখবেন, অবহেলা, মিথ্যে আর বিশ্বাসঘাতকতা একদিন ভয়ঙ্কর প্রতিশোধের জন্ম দিতে পারে। যে মানুষটাকে আপনি হালকা ভাবছেন, সেই হয়তো সবচেয়ে বেশি ভেঙে পড়েছে। সম্পর্কের আগুন নিভিয়ে না রাখা গেলে সেই আগুন একদিন আপনাকেই গ্রাস করবে। কারণ সব প্রতিশোধ হাতে ধরা অস্ত্র নয়, কিছু প্রতিশোধ জন্ম নেয় ভাঙা সম্পর্কের গভীরতা থেকে। সেই দিনের পর থেকে সোমা আর নয়নের জীবনে কোনো বিপদ আপদ আসেনি। তারা সেই সন্তানকে নিয়ে নির্বিঘ্নে দিন কাটাচ্ছে এবং তাদের একটি সুখের সংসার গড়ে উঠেছে। আপনারা আশীর্বাদ করবেন যাতে নয়ন ও সোমা দীর্ঘায়ু পায় এবং তাদের সন্তান যেন সমাজে বড় হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। ভালো থাকবেন আপনারা। দেখা হচ্ছে পরের কোনো এক গল্পে।
আর আপনারা এই গল্পের শেষে নিজেদের নাম এবং কোন জায়গা থেকে গল্পটি শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হয়তো আপনার নাম পরের গল্পে অ্যানাউন্সমেন্ট করব। ধন্যবাদ।